বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ অলৌকিক জোনের প্রথম ঘটনা পাঠিয়েছেন মৌনি চক্রবর্তী। লিখছেন, দিদি আমি মৌনি চক্রবর্তী, বাঁকুড়াতে থাকি। প্রথমেই জানাই আপনাকে এবং অলৌকিক জোনের সমস্ত শ্রোতা বন্ধুদের অনেক ভালোবাসা। আমি প্রতিটা এপিসোড শুনি, কোনো মিস হয় না। ডিসেম্বরে আমার মেয়ের সাথে ঘটে যাওয়া একটা খুব বেদনাদায়ক ঘটনা আজকে শেয়ার করব। কেন বেদনাদায়ক বলছি, ঘটনাটা শুনলে বুঝতে পারবে। আমার বাবা গত 29শে ডিসেম্বর 2024 মারা যান। আমার শ্বশুরবাড়ির জায়গাটার নাম আমি বলতে চাইছি না দিদি। আমার হাজব্যান্ডের সার্ভিসের জন্য আমরা বাঁকুড়াতে থাকি। আমার বাড়ি বানাইয়ের। শ্বশুর শাশুড়ি মাঝে মাঝে আসেন। আমার বাবার হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়। উনি মারা যান। সারা দিন সুস্থ ছিলেন, কিন্তু 28শে ডিসেম্বর ভোরের দিকে 3টে নাগাদ খুব শরীর খারাপ করতে থাকে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মাকে বলেন আমি বাথরুমে যাব, কিন্তু বেড থেকে নেমে গিয়ে পড়ে যান। হার্ট অ্যাটাক হয়। যখন পড়ে যান ওইখানেই তিনি মারা গেছেন। হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলেন উনি আর নেই, বাড়িতেই মারা গেছেন। তো আমরা এক ভাই এক বোন, আমি ছোট দাদা, বড় মা আমাকে ভোর 5টা নাগাদ খবর দেন যে বাবা আর নেই। আমার তো মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ বাবাকে আমি খুব ভালোবাসি এবং বাবাও আমাকে প্রচণ্ড ভালোবাসতেন। কোনো দিন আমার কোনো কাজে বাবা বাধা দেননি, বরং উৎসাহ দিয়েছেন। আর যখন আমার মেয়ে হলো তখন বাবা খুব খুশি হয়েছিলেন। আমি যখন বাড়ি যেতাম আমার মেয়ে আমার কাছে কম, বাবার কাছেই বেশি থাকতো। খাওয়া ঘুম সব আমার বাবার কাছে। আমার বাবা যখন মারা গেলেন আমি আমার মেয়েকে নিয়ে যাইনি, কারণ আমার মেয়ে তো খুব ছোট, কিভাবে ওকে বোঝাবো আমি বুঝাতে পারিনি। মেয়েকে শ্বশুরবাড়িতে রেখে দিয়ে আমি যাই। আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ির দূরত্ব 30 মিনিট। শ্বশুরবাড়িতে আমার শ্বশুর শাশুড়ি, দেওর, ওদের একটা ছোট মেয়ে, তাই আমার মেয়ের সঙ্গে খুব ভালো ভাব। আমার মেয়ের কোনো অসুবিধা হয়নি। আমিও আমার মেয়েকে কিছু বলিনি যে দাদাই আর নেই, আর ও কিছু বুঝতেও পারবে না। ওর বয়স 6 বছর। দাদার শরীর খারাপ, আমাকে যেতে হবে, আমি চলে যাই, এভাবে বলে চলে গেছিলাম। 10 দিন পর, মানে বাবার সমস্ত পারলৌকিক কাজ হয়ে গেলে আমি বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে আসি। মেয়েকে নিয়ে আমি আর আমার হাজব্যান্ড বাঁকুড়ায় চলে যাই। আমি কিন্তু তখনও জানাইনি যে দাদাই নেই। তো বাঁকুড়া চলে এলাম। ঠিক বাবা মারা যাওয়ার 15 দিন হয়েছে। যেহেতু মেয়ে স্কুলে পড়ে, খুব সকালেই মেয়ের স্কুল, হাজব্যান্ড 10টায় অফিসে বেরোয়, তো স্বাভাবিকভাবে আমাকে খুব ভোরে উঠতে হয়। তারপর টিফিন বানানোর, খাবার টাবার তৈরি করা, সমস্ত কিছু থাকে। ঘটনাটা ঘটে সেদিন ভোরবেলায় আমি উঠেছিলাম। তো স্বাভাবিকভাবেই আমার 8টা থেকে 8:30টার দিকে আমার আবার খুব ঘুম পাচ্ছিল। তো মেয়েকে পড়াশুনো করিয়ে আমি রাত 9টা নাগাদ মেয়েকে খাবার টাবার দিয়েছিলাম। আর আমার হাজব্যান্ড রাত 8টার দিকে বাড়ি আসেন। আমার বাড়ির বাইরে একটা ছোট গেট আছে, ওইটাতে আমি চাবি দিয়ে রাখি, কারণ বাচ্চা নিয়ে আমি একা থাকি, তো সেই জন্য কখন বাইরে চলে যাবে কি করে বোঝা যায় না। সেদিন রাতেও আমি বাইরের গেটে চাবি দিয়ে দিয়েছিলাম। এখানে একটা কথা বলি, গেট মানে গ্রিলের গেট, মানে প্রথমে একটা কাঠের দরজা, একটু এগিয়ে গিয়ে গ্রিলের দরজা। কাঠের দরজা আমাদের নিচে ছিটকিনি, তো আমার মেয়ে খুব সহজেই ওটা খুলতে পারে, তাই আমি বাইরের গ্রিলে চাবি দিয়ে রাখি। মেয়েকে খাওয়ানোর পরে আমি মেয়েকে বললাম চলো তুমি ঘুমোতে যাবে। মেয়ে কিছুতেই রাজি হলো না, বললো না আমি এখন ঘুমোবো না, আমি পাপার সঙ্গে ঘুমোবো। ওর নিজে একটা ড্রয়িং কপিতে ড্রয়িং করা, কালারিং করা এইসব করছিল। ওর বাবাও তখন অফিসের ফেলে রাখা কিছু কাজ নিয়ে কম্পিউটারে বসেছিল। আমি আর কি করি, আমি আমার রুমে গেলাম, বেড পরিষ্কার করলাম, সমস্ত করে না আমি একটু বসতে বসতে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ আমার মেয়ে এসে আমাকে ধাক্কা দিয়ে তুললো, মাম্মা মাম্মা ওঠো, দাদাই এসেছে, গেটের চাবিটা খুলে দাও না। আমি হঠাৎ হতভম্ব হয়ে উঠে বসি। মানে কি বলছিস? যেহেতু একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর আমরা ঘুমিয়ে পড়লে আমাদের কোনো কিছু বুঝতে, আমাদের চেতনাটা পুরোপুরি আসতে একটু সময় লাগে। আমি ভাবলাম ও আমার শ্বশুর মশাইয়ের কথা বলছে। তারপর আমি ঘড়ির দিকে তাকাই, ঠিক 11টা বাজে। আমাকে বলছে যে 11টার সময় দাদাই আসবে,
এটা কি করে সম্ভব, কোথা থেকে আসবে? তখন ও বলছে ওই দাদাই নয়, ছোট দাদাই। যেহেতু আমার বাবা আর আমার স্বামীর বাবা দুজনেই দাদু, তাই ও ছোট দাদাই বলতে আমার বাবাকে সম্বোধন করতো। ও বলে আমি কালার করছিলাম, দাদাই আমাকে ঢোলক ঢোলক করে ডাকছে। আমার মেয়েকে আমার বাবা আদর করে ঢোলক বলে ডাকতো। তারপর আমার মেয়ে বলে আমি তখন দরজা খুলে, মানে কাঠের দরজাটা খুলে যেই দেখি দাদাই দাঁড়িয়ে আছে, আমি কত বললাম দাদাই এসো না বাড়িতে, কিন্তু দাদাই কোনো কথা বলছে না, শুধু আমার দিকে তাকিয়ে আছে। তারপরও আমাকে বলছে তুমি কেন চাবি দিয়ে রেখেছো দরজায়, চলো খুলবে, দাদাই কিছু করে আসবে তো নাকি, দরজাটা বন্ধ থাকলেই দাদাই আসবে কি করে? দাদাই বাইরে দাঁড়িয়ে আছে। আমার হাজব্যান্ডও বুঝতে পারেনি ও কখন দরজা খুলেছে, কারণ বললাম যে ও অফিসের কাজ করছিল। আমার মেয়ে কোনো দিন দরজা খুলে বাইরে যায় না, তাই ও বুঝতে পারেনি। আর আমি আমার হাজব্যান্ড আমার মেয়েকে গেটের কাছে নিয়ে যাই, তাও দেখি যে মেয়ে খুব কান্নাকাটি করছে। গিয়ে দেখলাম কিচ্ছু নেই। আমি ওকে বললাম দাদাই বাড়ি চলে গেছে। তারপর আমরা বললাম যে দাদাই নেই, দাদাই স্টার হয়ে গেছে। আমরা অনেক কিছু বোঝালাম, বললাম দাদাই কৃষ্ণ ঠাকুরের কাছে চলে গেছে, দাদাই স্টার হয়ে গেছে। ও ওর মতন করে বুঝলো, কান্নাকাটি করলো, পরে চুপ হয়ে যায়। দিদি, এটা সম্পূর্ণ সত্যি ঘটনা, আমার মেয়ের অভিব্যক্তি। এবং সে যেভাবে দাদাই দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি দরজা খোলো, মানে পরে বুঝতে পারলাম আমরা বাবার সঙ্গেও শেষ দেখা হয়নি, তাই বাবা ওকে দেখতে এসেছিলেন। যদি কেউ বলে যে প্রেত আত্মা, আত্মা বা মৃত্যুর পরে কোনো সম্পর্ক থাকে না, যারা বলেন তারা যদি এর ব্যাখ্যা দেন যে কি করে একটা বড় কেউ হলে ঠিক আছে, যে বাচ্চাটি জানেই না তার দাদু মারা গেছে, সে কিভাবে দাদুকে দেখতে পেল? দাদুকে দেখে এসে মাকে এসে বলছে দরজা খোলো, দাদু দাঁড়িয়ে আছে, এবং তার কথাই বলছে যিনি নেই। পুরোটাই তো কাকতালীয় হতে পারে না? এবং ওই শুনতে পেরেছে দাদু ডাকছে, ও গিয়ে দরজাটা খুলেছে। ওর বাবা কাজে ব্যস্ত ছিল, মা ঘুমিয়ে পড়েছিল, তারা কেউ খেয়াল করেনি যে ও কাঠের দরজাটা খুলে গ্রিলের কাছে চলে গেছে। একদম সত্য ঘটনা। এবং এই ঘটনাগুলো খুব বেশি লোমহর্ষক না হলেও এগুলো কিন্তু মানুষের মনে সবথেকে বেশি প্রশ্নচিহ্ন রেখে যায় এই ঘটনাগুলি, যেখানে কোনো মানুষ ব্যাখ্যা দিতে পারে না, চট করে কেউ বলতে পারবেন না ধর এসব হয় না। আবার যদি কেউ বলেন যে হ্যাঁ হতে পারে, তাহলেও সে ব্যাখ্যা খুঁজে পান না। ভালো লাগলো আপনার সত্যি ঘটনা, এবং আপনার বাবার আত্মার প্রতি সমবেদনা জানালাম। সত্যি এর থেকে বেশি কিছু বলার নেই। আজকে দ্বিতীয় ঘটনা পাঠিয়েছেন শিখা নন্দী। উনি উত্তর 24 পরগনার বাসিন্দা এবং পেশায় একজন স্কুল শিক্ষিকা। উনি ঘটনাটা যখনকার বলেছেন তখন 1998-99 এরকম বয়স সময় আর কি। তখনও উনি স্কুলে চাকরি পাননি। উনি কলকাতা ইউনিভার্সিটিতে কলেজ স্ট্রিট ক্যাম্পাসে, যেটা আমরা জানি, ওখানে উনি স্নাতকোত্তর পড়াশুনো করতেন। আমরা জানি কলেজ স্ট্রিটের বইপাড়ায় নতুনের পাশাপাশি সব থেকে বেশি পুরনো বইয়ের কদর থাকে। পুরনো বই, নোটস, খাতা, এগুলোর প্রচণ্ড চল থাকে। তো ম্যাডাম কোন স্ট্রিমের সেসব কিছু উনি লেখেননি। উনি বললেন তখন পুরনো আমরা 4 বোন, আমাদের কোনো ভাই নেই, তো আমার মা আমাদের 4 বোনকেই খুব ভালো করে মানুষ করেছিলেন। বলেছিলেন আমরা যখন জন্মাই যে আমরা 4টে মেয়েকে আমি মানুষের মতো মানুষ করব। কেন আজ থেকে অত বছর আগে যখন পরপর 4টি কন্যা সন্তান হবার জন্য অনেকেই বাঁকা সুরে কথা বলতো ওনার মাকে। ওনার মা একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে আমি আমার এই 4টি কন্যা সন্তানকে এমনভাবে মানুষ করব যাতে এরা, মানে কি বলবো, একটা পুত্র সন্তানের থেকে অধিক লোকে বলতে বাধ্য হয়, যারা আজকে তামাশা করছে যে 4টে মেয়ে কী করে বিয়ে দেবে, কত খরচা, ইত্যাদি ইত্যাদি। ওনার বড় দিদি একজন গাইনোকোলজিস্ট, ওনার মেজদি একজন উকিল, এবং ওনারা
শেষে দু বোন, ওরা যমজ, ওনারা দুজনেই স্কুল শিক্ষিকা। তো 4 জনই সমাজের কত উঁচুতে উঠেছে আপনারা বুঝতেই পারছেন। তো এগুলো বলার কি কারণ, ওনার বাবা বেসরকারি সংস্থায় কাজ করতেন, খুব বেশি পয়সা ছিল না, কিন্তু মেয়েরা প্রত্যেকে ছিল একদম যাকে বলে জুয়েল। ওনারা স্কলারশিপ পেতেন, এবং যে টিচারের কাছে পড়তেন, টিচার বলতেন টাকা দিতে হবে না, মানে এত ভালো পড়াশুনো, এরকম স্টুডেন্টকে পড়ানো একটা মানে সম্মানের বিষয়। কিন্তু উনি যখন মাস্টার ডিগ্রি করছেন, কলকাতার কলেজ স্ট্রিটের কয়েকটা বইয়ের দোকান ছিল, উনি বলছেন বর্তমানে এখন আর ওদিকে যাতায়াত নেই, আমি জানি না। তো ওখানে একজন বয়স্ক লোক আর তার এক ভাগ্নেকে নিয়ে ওনাদের একটা ছোট দোকান ছিল। নতুন বইয়ের থেকে পুরনো বই ওই দোকানে, খুব ভালো ভালো বই এবং ছেঁড়া টেরা না, এত পরিষ্কার পাতা, তার সঙ্গে উনি কিছু নোট খাতা এগুলো ওখানে পাওয়া যেত, আমরা কিনতাম। কিনে আমরা 2 যমজ বোন, কিন্তু আমাদের সাবজেক্ট আলাদা ছিল, আমরা ওখান থেকে নিয়ে পড়াশুনো করতাম। এক সময় এমনও হয়েছে, আজকের যুগে এরকম মানুষ পাওয়া যাবে না, ওই ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক, ওনাকে আমরা ধীরেনদা বলতাম। ধীরেনদা কখনো বলেছেন নিয়ে যাও, নিয়ে গিয়ে নোট রাত্রিবেলা বসে নোট করে কাল সকালে দিয়ে যেও, এরকমও করেছেন যে কিনতে হবে না। তো এইভাবেই দিন কেটে যাচ্ছিল। তো একদিন একটা নোট খাতা, বললাম যে এটা প্রচুর বড় খাতা, এবং এটা আমাদের এমন কিছু নোটস লেখা আছে যেটা আমরা বুঝতে পারলাম, আমরা কেন বলছি, আমি আমার একজন খুব কাছের বান্ধবী, আমরা দুজনেই আর কি, ও একটা বই নিলে সেটা আমরা দুজনে ভাগ করে পড়তাম, নোট ভাগ করতাম আমরা নিজেদের মধ্যে। তো ওরও নাম ছিল উপাসনা বলল যে এটা নিয়ে নি, মানে কিনে নি, তুই কিছু টাকা দে, আমি কিছু টাকা দিয়ে এই খাতাটা কিনে নিই, আর একটা বই ছিল, এই দুটো কিনে নিই, তাহলে কেননা এত নোটস লিখতে গেলে অনেক সময় নষ্ট হবে, পরীক্ষা প্রায় এসে গেছে। খাতাটা নিয়ে চলে এলাম। এবার পড়তে কদিন ধরে বাড়ির মধ্যে বাবার খুব শরীর খারাপ ছিল, বাবা খুব অসুস্থ, শ্বাসকষ্টের বাবার সমস্যা ছিল, আর তখন খুব লোডশেডিং হতো। পড়তে বসেছি, হারিকেনের আলোয় মনটা যেন মানে আনচান করছে, ভালো লাগছে না, কি পড়বো কি না পড়বো, পড়তে ইচ্ছা করছে না। তো এমন সময় কিছু একটা পাতা উল্টাতে একটা পাতায় দেখলাম একটা চিঠি লেখা আছে। চিঠিটা দেখে অবাক হয়ে গেলাম। চিঠিটা একটি মেয়ে তার দাদা এবং বৌদির উদ্দেশ্যে লিখেছে। চিঠিটাতেই একটা মেয়ের পুরনো বইয়েতে অনেক কিছু আমরা দেখতাম, যারা ভালোবাসা থাকতো, যাদের কোনো সম্পর্ক তখনকার সময় থাকতো, একে অপরের নাম লিখে হার্ট সাইন দাও, এটা তখনও ছিল। উনি বলছেন চিঠিটায় লিখেছে যে বৌদি, আমি বেরিয়ে চলে যাচ্ছি, এবং সে যে ছেলেটিকে ভালোবাসে দেখলাম সে ছেলেটি অন্য ধর্মের, এবং পরিষ্কার করে বলা ভালো সে ইসলাম ধর্মের কোনো, তার নাম বলছে এতদিন বাদে আমার আর মনে নেই, খুব শক্ত একটা তার নাম, ওকে খুব ভালোবাসি, আমাদের কলেজে একসঙ্গে আমরা পড়াশুনো করছি, সেখানেই আলাপ, ওরা মানসিকতা ভালো, পরিবার খুব ভালো, আমি অন্য ধর্মের বলে আমাকে মানতে তাদের কোনো আপত্তি নেই, আমি এবার ওকে আর কি বিয়ে করতে চাই, কিন্তু ওকে বিয়ে করতে গেলে আমাকে ধর্ম পরিবর্তন করতে হবে, আর আমি জানি এই ধর্ম পরিবর্তনে তোমরা মত দেবে না, সুতরাং আমার কাছে উপায় নেই, তাকে ছেড়ে আমি থাকতেও পারবো না, আর তোমরা যদি অন্য কোথাও আমাকে বিয়ে দিয়ে দেবে, আমি যদি বলি আমি ওকে ছাড়া কোথাও আর বিয়ে করব না, সেটা তোমরা মেনে নেবে না, কোথাও না কোথাও তোমরা আমাকে বিয়ে দিয়ে দেবে, আমার কাছে আর কোনো উপায় নেই, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এটা ওই খাতাটায় লেখা আছে, এবং লিখে আরও কিছু জিনিস লেখা আছে, সেটা লিখে সে আবার কালি দিয়ে মানে এমনভাবে ডিপ করে কেটেছে যাতে লেখাটা কেউ পড়তে না পারে। তো এর কি কারণ উনি বললেন যে আমি বুঝতে পারলাম না, কিন্তু পরের দিন গিয়ে আমার সেই বান্ধবীকে দেখাই, সে দেখে বলে অদ্ভুত বিষয়, তো এই খাতাটা বিক্রি করে দিয়েছে, তারা কি জানে যে মেয়েটি পালিয়ে গেছে? আমি বললাম এ কি বোকা কথা, সে পালিয়ে গেছে, তারপর দাদা বৌদি মনের দুঃখে হয়তো তার খাতা বই সব এসে বই পাড়ায় বিক্রি করে দিয়ে চলে গেছে, হতেই পারে, আশ্চর্য কিছুই না। তো 2-1 দিন ধরে এইসব চিন্তা ভাবনা ছিল, তারপরে আস্তে আস্তে
ভুলে যেতে লাগলাম, ওই পাতাটা উল্টে দেখতাম না। তবু ওই খাতার পাতাটা যেন কেমনভাবে টানতো, কারণ ওখানে একটা জায়গায় মেয়েটি তার বাড়ির অ্যাড্রেসও লিখে রেখেছিল, কলকাতারই একটি অ্যাড্রেস। তো ভাবতাম যে এই বাড়িতে গিয়ে একবার মেয়েটার খবর নিলে হয় না, মেয়েটা সত্যি সত্যি চলে গেছে কিনা, তার দাদা বৌদি মেনে নিয়েছে কিনা। তারপর নিজেকে নিজেই ধমক দিয়ে শাসন করতাম, আমাকে জীবনে অনেক বড় হতে হবে, দাঁড়াতে হবে, মায়ের স্বপ্ন সফল করতে হবে। দিদি তখন, বড়দি তখন ডাক্তারি সবে পাশ করেছে, আর আমরা পরের 3 বোন তখনও আমরা লড়াই করছি। তো এই অবস্থায় আমার উচিত হবে না এই ধরনের ছেলে মানুষগুলো করা। কিন্তু তবুও ওই মেয়েটির লেখা সমস্ত কিছু যেন বার ওনাকে আকর্ষণ করতো, প্রচণ্ডভাবে আকর্ষণ করতো। মেয়েটি বলছে, আমি সব সময় মনে হতো যে একবার যাই না, ওর খবর নিই। নিজের একটা মন বলতো যে না, দরকার নেই, কি দরকার পরের ব্যাপারে, কে কোথাকার কে। আর একটা মন বলতো তবু একবার ওর খবর নেওয়া দরকার, ওর দাদা বৌদির খবর নেওয়া দরকার, তারা কেমন আছে না আছে। সত্যি মনের মধ্যে প্রচণ্ড অশান্তি চলছিল। তারপর একদিন রাত্রিবেলা ঘরে ঘুমাচ্ছি, আমি আর আমার যমজ যে আমরা 2 বোন, আমরা একটা ঘরে শুতাম। আর একটা ঘরে আমার মা আর 2 দিদিকে নিয়ে ঘুমোতেন। বাবা বাইরের আমাদের বারান্দায় ঢাকা দেওয়া, ওখানেই বাবা একটা তক্তপোষে আর কি শুতেন। মেয়েদের আর জন্য বাবা বলেছিলেন না, তোমরা ঘরে আরামে শো, আমি বারান্দাটা বেছে নিলাম। তারপরে একদিন রাত্রে প্রচণ্ড জোরে চিৎকার করে আমি ঘুম থেকে উঠে পড়ি। আমি ভয় পেলাম, কিসের ভয় পেলাম, কেন ভয় পেলাম, পরিষ্কার করে আমি বাড়িতে কাউকে কিছু বলতে পারলাম না, মাকেও কিছু না, দিদিদের না। আমি এত জোরে চিৎকার করেছি, আমার পাশে যে দিদি ছিল সে তো ঘুমিয়ে পড়েছেই, সে তো উঠে বসলো। পাশের ঘর থেকে ওরা ছুটে এসছে এবং বারান্দা ঠিক বলা কি ঠিক হবে বা দালান বলাটা ঠিক হবে, সেখানে বাবা ঘুমোচ্ছিলেন, তিনি মানে দরজা ঠকঠক করছেন যে দরজা খোলো, কি হয়েছে। ওরা, আমার আর এক যে বোন ছিল যারা আমরা যমজ, সে আমাকে দরজা খুলে দিল, ওরা সবাই ভেতরে ঢুকে এসছে। যে ওরকম হঠাৎ চিৎকার করলো, কি হয়েছে, আর এত জোর চিৎকার। বলছে তখন গরমকাল নয়, কিছু না, একটা স্বাভাবিক খুব মানে প্রচণ্ড গরমের কোনো ওয়েদার না, কিন্তু এত ঘেমে গেছি যে আমার গায়ের শাড়ি টাড়ি ঘেমে গেছে, মানে রীতিমতো ঘাম ঝরছে, যেন মনে হচ্ছে 2 কিলোমিটার আমি ছুটে এসেছি। তো এত ভয় পেয়ে যাওয়া বা এত ঘাম দেখে বাবা একটু ভয় পেয়ে গেলেন যে কি জানি খুব শরীর খারাপ করছে নাকি। আমার বোনেরা আমার মাথায় জল দিল, মুখে জল দিল, বল শরীর ঠিক লাগছে। পরের দিন গিয়ে আমাদের বাবা এত ভালোবাসতেন আমাদের বোনেদের, বাবা নিয়ে গিয়ে আমাদের পাড়ার ডাক্তারবাবুর কাছে গিয়ে আমার একটা চেক আপও করিয়ে আনলেন যে প্রেশার বেড়েছে কিনা বা কিছু, কারণ এত ঘামছে ব্যাপারটা কারো স্বাভাবিক লাগেনি। তারপরে সেদিনটা কেটে গেল, ঠিকঠাক ছিল, সেদিন আর কলেজ যায়নি, শরীর খারাপ মা যেতে দেয়নি। পরের দিনও গেল ঠিকঠাক, তারপরের দিন কলেজে গেলাম, বাড়ি ফিরে এলাম। রাত্রিবেলা পড়তে পড়তে চোখে একটা তন্দ্রাচ্ছন্ন ভাব, হঠাৎই দেখছি ঠিক পিছন দিকে আমি খাটে বসে পড়াশুনো করছি। আমার যে বোন, আমরা যারা সমবয়সী দুজনে যমজ, ও পড়ছিল, বা পড়তে পড়তে মা বোধহয় কোনো একটা কাজে ওকে ডেকেছে, ও গেছে, ওর পড়াশুনো প্রায় শেষ। আমি পড়ছিলাম, পড়াশুনো করতে করতে আমি কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেই জানি না। হঠাৎ দেখি একটু ঠান্ডা, ঠিক ঝাঁটার কাঠির মতো সরু সরু আঙুল, মানে আঙুল বোঝা যাচ্ছে কিন্তু এত সরু আঙুল মানুষের কিভাবে হয় আমি জানি না, পেছন থেকে এসে গলাটা চেপে ধরলো। ওই হাত আর 2টো বরফের টুকরো দিয়ে কারোর গলার কাছে চেপে ধরলে তার যে অনুভূতি হবে, 2টো অনুভূতি সমান। এমনভাবে আমার গলার কাছে চেপে ধরেছে, আমি তো নিঃশ্বাস তো নিতে পারছি না, গলার মধ্যে নিঃশ্বাস বন্ধের কষ্ট এবং তার সঙ্গে একটা অদ্ভুত ভয় কাজ করছে, প্রচণ্ড ভয় লাগছে। এবং আমি তাকাতে পারছি না, শুধু আমি ফিল করছি আমার ঘাড়ে একটা নিঃশ্বাস পড়ছে আর একটা ঠান্ডা হাত আমার গলাটা চেপে ধরেছে। আমি কতক্ষণভাবে ছিলাম আমি জানি না, শুধু মনে মনে ঈশ্বরের নাম স্মরণ করছি। তারপর হাতটা যখন ছেড়ে দিল আমাকে, না আমি খাটের মধ্যে এমনভাবে পড়লাম যেন মনে হলো কেউ আমাকে ধাক্কা দিয়ে ফেললো।
এরকম কদিন ধরেই হচ্ছিল। রাত্রিবেলা ঘুমোতে গেলেই মানে আমার ঘুমোতে যেতে ভয় লাগছিল। সারাদিন কোনো সমস্যা হয় না, আমি ঘুমালেই স্বপ্ন দেখতাম আমি একটা ফাঁকা মাঠের ওপর দিয়ে একদিকে অনেক রাত একটা রাস্তার মধ্যে দিয়ে হেঁটে চলে যাচ্ছি। কলকাতারই রাস্তা, গভীর রাত, হয়তো রাত 1:30 কি 2টো বাজে, প্রতিটা বাড়ির জানলা বন্ধ, রাস্তা ফাঁকা, এদিক ওদিক গলির 2-1টা কুকুর ঘুমোচ্ছে বা কোথাও ডাকছে। তার মধ্যে আমি আমাকে না, যেন একটা অন্য মেয়েকে দেখতাম, ছোট একটা কাঁধে ব্যাগ নিয়ে শাড়ি পরে কোথায় যেন চলে যাচ্ছে। সে চলে যাচ্ছে সে যে কোথায় যাচ্ছে সে জানে না। তারপর একটা পুকুর পাড় দেখি স্বপ্নে, দিঘির মতো, সেখানে সে পড়ে গেল, সে ডুবে গেল। তারপরেই সেই আমি চিৎকার করে ঘুম থেকে উঠতাম। প্রতিদিন এই স্বপ্ন আমাকে তাড়া করে বেড়াতো। প্রতি রাতেই একটা বাড়ির স্বপ্ন আমি দেখতাম। বাড়িটা উত্তর কলকাতারই মূলত কোনো একটা গলি, গলির মধ্যে ঢুকে একটা বাড়ি, বাড়িটার সামনে একটা কাঠের দরজা, কাঠের দরজাটা খুলে গেল, কে খুললো আমি জানি না। খুলে যাবার পর একটা বড় উঠোন, এবং উঠোনের এক কোণে একটা পুরনো দিনের কুয়ো বা ইদারা কি বলে আমি জানি না, যেখানে বেশ বড় কুয়োকে বোধহয় ইদারা বলে, এবং বালতি ঝুলিয়ে রাখার একটা ব্যবস্থা আছে। তারপরে উঠোনটা ক্রস করে গেলেই একটা ছোট রক, পাশ দিয়ে ছোট্ট একটা সিঁড়ি দিয়ে রকে উঠে যাওয়া, তারপর কয়েকটা ঘর, আবার ওখান থেকে একটা সিঁড়ি দিয়ে উঠে গেলে দোতলায় ঘর। ব্যাস ওইটাই বারবার স্বপ্নে দেখতাম। কেন দেখতাম, কেন এই স্বপ্ন আসতো, এই বাড়িটাও তো আমার চেনা না, কিছু মাথায় কাজ করতো না। তারপর অনেক দিন এরকম চলার পর আমার মা বাবা শুধু না, আমার চেনা পরিচিতরাও রাস্তায় বেরোলে বলতো শরীরটা খারাপ লাগছে, দুর্বল দেখাচ্ছে, কি হয়েছে রে তোর। তখন আমি একদিন আমার মাকে খাতার ব্যাপারটা বললাম, এবং খাতাটা আসার পর থেকেই পুরোটা কাকতালীয় কিনে জানি না, আর আমাদের বাড়িতে না কোনো কুসংস্কার অন্ধবিশ্বাসের কোনো জায়গা নেই। অন্য কোনো ঘটনায় যেমন আমরা শুনি ওঝার কাছে, তান্ত্রিকের কাছে, আমার মা বাবা কোনো ওঝা কোনো তান্ত্রিকের কাছে আমাকে নিয়ে যাননি। তারা বুঝতে পেরেছিলেন এটা কোনো অতিপ্রাকৃত বিষয়, স্বাভাবিক বিষয় না। তখন আমার বাবা নিজে ওই খাতায় যে অ্যাড্রেসটা দেওয়া ছিল না, ওই খাতাটা শুদ্ধ নিয়ে গিয়ে সে অ্যাড্রেসটায় বাবা গেছিলেন, আমাদের কাউকে নিয়ে যাননি, বাবা নিজে গেছিলেন। এবং সত্যিই দেখেন আমি যেরকম বর্ণনা দিয়েছি সেরকমই একটা পুরনো বাড়ি। সে বাড়িতে একজন মধ্যবয়স্ক ভদ্রলোক এবং তার স্ত্রী থাকেন, এবং প্রথম থেকে তারা স্বীকার করতে না চাইলেও পরে বললেন যে হ্যাঁ আমার এরকম বোনেরই খাতা। প্রথম দিকটা স্বাভাবিক তারা একটু মানে অবাক হয়ে গেছিলেন যে কী বলছে, কোথা থেকে এসেছে বুঝতে পারছে না। হ্যাঁ আমার বোনেরই খাতা। তো খাতা বই আমরা বিক্রি করে দিয়েছিলাম, কারণ ওর আমাদের জীবনে এবং আমাদের স্মৃতিতে কোনো কিছুতেই ওর কোনো ঠাঁই নেই। আমরা ওকে মনে রাখতে চাই না, কারণ আমাদের ইচ্ছার বিরুদ্ধে কেউ এমন একটি কাজ করেছে, আমাদের কাছে কোনো ক্ষমা নেই তার জন্য। বোন এখন কোথায় থাকে বলে জানি না, জানতেও চাই না। আছে পৃথিবীর কোনো একটা প্রান্তে কোথাও না কোথাও আছে, তার থাকা না থাকা কোনো কিছুই আমাদের কাছে আর ম্যাটার করে না। উনি বললেন আমার মেয়ে এরকম এরকম স্বপ্ন দেখছে। উনি বললেন আপনার মেয়ে স্বপ্ন দেখায় আমরা কি করতে পারি, এরকম একটা চিঠি। উনি বললেন এই চিঠিটা বোধহয় ড্রাফট হিসাবে সে লিখেছিল খাতার পেছনে, কারণ সে যখন বাড়ি ছেড়ে চলে যায় একটা পুরো ফুলস্কেপ কাগজের মধ্যেই কিন্তু চিঠি লিখে গেছিলো। খাতাটায় লিখেছে তার আগে, তার মানে খাতাটায় ড্রাফট লিখছিল, মানে চিঠিটা একটা খসড়া তৈরি করছিল। কারণ বারবার কেটে কেটে দেওয়া কিছু কিছু জায়গা বলেছিলাম যে কেটে একদম হিজিবিজি করে রেখেছে, যেটা লেখাগুলো বোঝা যাচ্ছে না। তার মানে এমন কিছু ছিল সে বলতে গিয়েও বলতে পারেনি। তো তবু আমার বাবার ব্যবহার এত ভালো ছিল, সে ভদ্রলোকও খুব বাবার ব্যবহারে ভরসা পেলেন। তিনি আরও কিছু বিষয় একজন অচেনা মানুষের সঙ্গে তার অনেক বছর আগে বাড়ি থেকে চলে যাওয়া বোনের আলোচনা করতে যে কোনো মানুষেরই সংকোচ হবে। তবু কিছুক্ষণ কথা বলার পর উনি সংকোচ কাটিয়ে বলেন আমি কিভাবে আপনাকে হেল্প করতে পারি, আপনি ছুটে এসেছেন নিশ্চয়ই, আপনি কোনো বলে হ্যাঁ আমার মেয়ের স্বপ্নটা আপনার এই বোনেরই, কারণ আপনার বাড়িটাকে আমার মেয়ে স্বপ্নে কেমন করে দেখছে, তাহলে এই স্বপ্নটা কেউ দেখাচ্ছে, কেউ চাইছে আমরা আপনার বাড়ি আসি বা এই খাতাটার যিনি মালকিন তার ব্যাপারে কিছু আলোচনা হোক। তো আমি আপনাকে অনুরোধ করব আপনি বোনের বিষয়ে যদি একটু খবর নেন, চলে যাওয়ার আগে কোন অ্যাড্রেসে যাবে বা কিছু, সেখানে যদি কোনো খবরাখবর পাওয়া যায়। তো
তারপরে আরও কয়েকবার আমার বাবা তার সঙ্গে, তার দাদার সঙ্গে আর কি দেখা করেছিলেন। তার দাদার নিজের মেয়ে ছেলেমেয়েরাই বড় হয়ে গেছে, তার নিজের মেয়েরা, যে বোন ভাই ঝিরা আর কি, পিসি থাকাকালীন বেশ ছোট ছোট স্কুলে পড়তো, তারা তখন বিবাহিত। মানে বোঝাই যাচ্ছে কতদিন ঘটনাটা ঘটে গেছে। বলে আমার বোন পড়াশুনোয় খুব ভালো ছিল, পড়তো। ইউনিভার্সিটিতে যে কী কুক্ষণে ভর্তি করলাম, তখনকার দিন ইউনিভার্সিটিতে খুব কম মেয়েরা যেত। তারপর এমন একটা পরিচয় হবে, এমন একটা সম্পর্কে জড়িয়ে পড়বে, কল্পনা অবধি করতে পারেনি। তবু উনি আমার বাবার অনুরোধে সেই জায়গায়, কলকাতার একটি জায়গা, মুসলিম অধ্যুষিত এলাকার অ্যাড্রেস দিয়েছিল। তো সেখানে গিয়ে যখন খবর নেয়, সেখানে কোনো অ্যাড্রেস ঠিকানা কিচ্ছু পাওয়া যায় না। বলে যে না, এই নামে এখানে কেউ আগেও থাকতো কি না, ওখানকার লোকেরা কেউ অ্যাটেন্ডও করছে না, কথাও বলছে না, বলে আমাদের মনে নেই এখানে কেউ ওরম থাকতো কি না। কারণ যে বাড়িটার অ্যাড্রেস দিয়েছে সেখানে বহুবার ওই বাড়িটা হাত বদল হয়েছে, অনেক লোক এসেছে, অনেকে চলে গেছে, কেউ কিছু বলতে পারলো না। তারপরে ওখানে একটি পুরনো দর্জির দোকানে, সেখানে জিজ্ঞেস করার পর বললো হ্যাঁ, এখানে একটি ছেলে, যে ছেলেটির নাম লেখা আছে চিঠিতে, সে তার পরিবার নিয়ে এখানে থাকতো বটে, তবে সে এখানকার না, অন্য জায়গার ছেলে। তবে আপনার বোন কি বিয়ে করেছে নাকি আমি বলতে পারবো না, তবে ছেলেটি আগেই বিবাহিত ছিল, মানে এখানে যখন থাকতো ছেলেটি বিবাহিত ছিল এবং তার সন্তানরাও ছিল। তারপর এবং ইউনিভার্সিটিতে পড়াশুনো করতো, আর কি করতো আমরা জানি না। তা বিবাহিত ছেলে আবার বিয়ে করেছে, এবার বলতে পারলো না যে কী হয়েছিল, তার বোনকে নিয়ে কোথাও গেল। কেউ কেউ ওখানে যারা মনে করতে পারলো বললো ও বোধহয় অন্য কোনো দেশে চলে গেছে, এখানকার না, আরব টারবের কোনো কান্ট্রিতে হয়তো চলে গেছে চাকরি সূত্রে বা কিছু, এবং তাদের খবর কে কার খবর রাখে। তারপর কোনো খবর পাওয়া গেল না। এরপর প্রায় 15 দিন হয়ে গেল, আমি কোনো স্বপ্ন দেখিনি। ভুলতে বসেছিলাম পুরো বিষয়টা, স্বাভাবিক জীবনযাত্রা চলছিল। মা বললেন ভালোভাবে পড়াশুনো করো, এসব মন থেকে ছেড়ে ফেলে দাও, দরকার হলে খাতাটা ছেড়ে দাও, অন্য খাতা নিয়ে পড়াশুনো করো বা অন্য নোটস বানাও, ওটা বাদ দাও। একদিন রাতে স্বপ্ন দেখলাম, সেই একটা মেয়ে, সেই মেয়ে কেন বলছি, স্বপ্নেরই সেই মেয়েটি, মানে যে ওই স্বপ্নটা দেখাতো, ওই বাড়ি, সে স্বপ্নে সেই বাড়িটা দেখতে পেলাম, সেই উত্তর কলকাতার সেই গলি, সেই রাস্তা, সেই রাত্রিবেলায় বেরিয়ে যাওয়া মেয়েটা। এবার এই প্রথমবার সেই মেয়েটার মুখ আমি দেখতে পেলাম। না, এই মুখটা আমার না, অথচ যেন আমার মতন, অথচ আমি না। সে মেয়েটি আবার স্বপ্নে আর একদিন এলো, এসে বলছে যে আমি মারা গেছি, আমি আর বেঁচে নেই, আমার খুব খারাপভাবে আমার মৃত্যু হয়েছে, বারবার তোমাকে বিরক্ত করছি একটা কথাই বলার, আমার দাদা বৌদিকে বলো আমার যেন একটু পারলৌকিক কাজ করে, তোমার আমি বহুদিন ধরে একটু জলের জন্য প্রতীক্ষা করছি, আমি পাচ্ছি না জল, তুমি খাতাটা নিলে তোমার থ্রু দিয়ে, আর কি ও বলতে চাইছে থ্রু দিয়ে ওকে কানেক্ট করছে যাতে ওর দাদা বৌদির কাছে খবরটা পৌঁছানো হয়। তারপর বাবাকে বললাম, বাবা গিয়ে একটু অস্বস্তিতে ভুগছিলেন, তবু তার দাদাকে বলাতে তারা শুনেছে পুরো কথাটা, এবং বোন মারা গেছে এই স্বপ্ন দেখেছে শুনে তাদেরও একটু মনটা কোথাও খারাপ হলো। যতই মতের অমিল হোক, যতই সে তাদের চিন্তাভাবনার বিপরীতে গিয়ে কোনো কাজ করুক, তবু কোথাও না কোথাও তারা জানতেন তার বোন এই পৃথিবীরই কোনো না কোনো প্রান্তে আছে, বেঁচে আছে, হয়তো ভালো আছে, কিন্তু মারা গেছে। সে জলের জন্য প্রতীক্ষা করছে বলে একটি অন্য মেয়েকে বারবার স্বপ্নে আসছে, এসে তাকে কানেক্ট করার চেষ্টা করছে, এটাতে তারা প্রচণ্ডভাবে ব্যথিত হলেন এবং শুনেছিলেন যে তারা কাজ করেছেন বোনের জন্য, অন্য কোথাও কোনো মন্দিরে গিয়ে বা কোথাও, বাড়িতে কিছু করেননি, কারণ ওনারা চাননি পাশাপাশি প্রতিবেশীরা কেউ আবার সেই পুরনো ঘটনাটা জানুক বা আর পুরনো বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করতে। তবে তারা বোনের কাজ করেছেন। তারপর থেকে আর কোনো দিনের স্বপ্নটা আসেনি। খাতাটা বলছে বহুদিন আমি আমার কাছে রেখে দিয়েছিলাম, আমার স্কুলে চাকরি পাওয়ার পর, এবং আমি তারপর আমার বিয়েও হয়ে গেল, আমি এই বাড়িতেও খাতাটা নিয়ে এসেছিলাম। সমস্ত কিছুর মধ্যে ওটা কেন জানি না, খাতাটার মধ্যে একটা অদ্ভুত, যেহেতু খাতাটা তো শুধু খাতা ছিল না, একটা মানুষের জীবনের গল্প ছিল, ওটাকে ত্যাগ করতে পারছিলাম না। তাও এক একটা সময় বাধ্য হলাম, কিভাবে খাতাটা হারিয়ে গেল
বাড়ি চেঞ্জ করার জন্য নাকি অনেক বইপত্র আছে, শুধু খাতাটাই আমি আর পাইনি আজ অবধি। খাতাটা কোথায় গেল, কে নিয়ে গেল, কোনো উত্তর নেই। এই ছিল ঘটনা সহেলি, সম্পূর্ণ সত্যি ঘটনা। কোনো ওঝা জ্যোতিষী তান্ত্রিকের কাছে আমরা যাইনি, এভাবেই আমাদের জীবনের সমস্যার সমাধান হয়েছিল। যদি ভালো লাগলে পড়ে শুনিও। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার ঘটনা খুবই ভালো লেগেছে আমার। আশা করি আমার শ্রোতা বন্ধুদেরও ভালো লাগবে। তোমাদের যাদের ভালো লাগলো ঘটনা, তারা অবশ্যই কমেন্ট করে জানিও, ওনাকে উৎসাহিত করো। উনি ওনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে ঘটনা লিখে পাঠিয়েছেন, এটা আমাদের জন্য অনেক বড় বিষয়। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম আপনাকে, এবং তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে আছো, ঘটনা লিখছো, ঘটনা শুনছো, আমাদেরকে প্রতি মুহূর্তে এগিয়ে যেতে সহায়তা করছো। ধন্যবাদ। শুভরাত্রি। ফিরে আসবো আগামী পর্বে।